আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি এস এম তানভীর। শুরুতেই সংবাদ শিরোনাম। করোনায় মৃত্যু 1.5 মাসে সর্বোচ্চ 67 জন। 54 দিন পর আবার শুরু গণহারে টিকাদান। সিনোফার্মের টিকায় অগ্রাধিকার মেডিকেল শিক্ষার্থীদের। 54 দিন হাসপাতালে থাকার পর বাসায় ফিরলেন খালেদা জিয়া। সংক্রমণ সংখ্যা থেকেই স্থানান্তর, থাকবেন চিকিৎসকদের তত্ত্বাবধানে। রাজধানী মুরাদপুরে ঘুমের ঔষধ খাইয়ে বাবা মা ও বোনকে হত্যা। নিজেই পুলিশকে ফোন করে জানায় সবকিছু। স্বামী ও সন্তান হাসপাতালে। বৃষ্টিতে জীবনযাত্রা ব্যাহত। ভারী বর্ষণে পাহাড়ে ভূমিধসের আশঙ্কা। বাড়ছে ছাতার কদর। বিদেশির ভিড়ে হারিয়ে যাচ্ছে দেশীয় ছাতা। শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে করোনায় একদিনে আরও 67 জনের মৃত্যু হয়েছে, যা গত 1.5 মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু। এর আগে 2 মে 69 জনের মৃত্যু হয়েছিল। মৃত্যু বাড়লেও গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত রোগী কমেছে, তবে বেড়েছে শনাক্তের হার। একদিনে করোনা শনাক্ত হয়েছে 3057 জনের। আগের 24 ঘন্টায় শনাক্ত হয়েছিল 3883 জন, আর মৃত্যু হয় 54 জনের। আগের দিন শনাক্তের হার ছিল 18.59%। তবে গত 24 ঘন্টায় শনাক্তের হার বেড়ে হয়েছে 18.92%। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 8,48,027 জন, আর মোট মৃত্যু হয়েছে 13,466 জনের। শেষ 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে খুলনা বিভাগে 24 জন, ঢাকা বিভাগে 14 জন, চট্টগ্রামে 11 জন, রাজশাহী রংপুর বিভাগে মারা গেছেন 8 জন করে। এছাড়া সিলেট ও ময়মনসিংহে 1 জন করে মারা গেছেন। 54 দিন পর আবার শুরু হলো দ্বিতীয় পর্যায়ের গণহারে করোনার টিকাদান কার্যক্রম। এবার দেয়া হচ্ছে চীন থেকে উপহার হিসেবে পাওয়া সিনোফার্মের টিকা। আপাতত অগ্রাধিকার দেওয়া হচ্ছে মেডিকেল শিক্ষার্থীদের। পর্যায়ক্রমে ডাক্তার, নার্স সহ ফ্রন্ট লাইনার অন্যদেরও দেয়া হবে এই টিকা। রাজধানীর 4টি মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হয়েছে এই টিকা কার্যক্রম। চীনের এই টিকা প্রথম ডোজ দেওয়ার পর দ্বিতীয় ডোজের ক্ষেত্রে সময় ঠিক করা হয়েছে 4 সপ্তাহ। আরও জানাচ্ছেন ড্যানি দ্রং। টিকা সংকটের কারণে 26 এপ্রিল থেকে বন্ধ ছিল করোনার প্রথম ডোজ টিকা কার্যক্রম। প্রথম পর্যায়ে দেয়া হয় ভারত থেকে আনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা। 54 দিন পর ফের শুরু হলো দ্বিতীয় পর্যায়ের গণটিকা প্রদান। এবার দেয়া হচ্ছে চীনের সিনোফার্মের টিকা। টিকাদান কার্যক্রমের শুরুতে অগ্রাধিকারে রাখা হয়েছে মেডিকেল শিক্ষার্থীদের। ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল, সোহরাওয়ার্দী এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে দেয়া হচ্ছে এই টিকা। টিকা নেয়ার ক্ষেত্রে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে শিক্ষার্থীদের মধ্যে। বিষয় আসলে এটা আমাদের জন্য খুবই পজিটিভ একটা ইস্যু, যে আমাদের মেডিকেল স্টুডেন্টদের জন্য স্পেশালি যে আগে একটা ব্যবস্থা করা হয়েছে। আর আমাদের সামনে পরীক্ষা, তো এই জন্য হয়তো বা এখন আমাদের মানে দেওয়ার শিডিউলটা আগে আগে দেওয়া হয়েছে আর কি। রেগুলারলি আমাদের এক্সপোজ হতে হয়, সো ওই অনুযায়ী তো মেডিকেল স্টুডেন্টস আর ডক্টরসদেরই ফার্স্ট দেওয়ার উচিত, তো দিতে পারছি, ভালো লাগছে। পেশেন্ট ডিল করব ভবিষ্যতে, তো আমাদের নেওয়া দরকার, কারণ আমরা তো সবসময় কোভিড নন কোভিড পেশেন্ট দুটোই আমরা দেখতে হবে। পর্যায়ক্রমে ডাক্তার, নার্স সহ করোনার বিরুদ্ধে দায়িত্ব পালনকারী ফ্রন্টলাইনারদের সবাইকেই টিকা দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা। টিকাদানের ক্ষেত্রে যেভাবে নির্দেশনা আসবে সেই অনুসারে কার্যক্রম চলমান থাকবে। পেয়েছি নির্দেশনা, আগামী কয়েকদিন মেডিকেল স্টুডেন্টদের দেওয়া হবে। তা আশা করছি যারা নিবন্ধিত আছেন তাদেরকেও নির্দেশনা চলে আসবে। এটা এখন পর্যায়ক্রমে আসবে। এখন এটা এন্ট্রি হচ্ছে, কি পরিমাণ মেডিকেল স্টুডেন্ট, এন্ট্রিটা দেখে যে পরিমাণ টিকা থাকবে সেগুলো আবার কিন্তু নিবন্ধন করা নাগরিকদের জন্য গ্র্যাজুয়ালি আসবে, হয়তো কয়েকটা দিন সময় লাগবে। কয়েকদিনের মধ্যেই অন্য টিকা কেন্দ্রেও চীনের সিনোফার্মের টিকা দেওয়া শুরু হবে বলেও জানান সংশ্লিষ্টরা। আসলে আমরা দেওয়া শুরু করে দেব না, টিকা আমাদের সেন্টারে এখন আজ পর্যন্ত এসে পৌঁছায় নাই। এখন আমরা আগে যেটা দিতাম অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, ওইটা আমরা দিতেছি সেকেন্ড ডোজ হিসেবে। দেশে চীনের টিকার মজুদ রয়েছে 11 লাখ, যা 5 লাখের বেশি মানুষকে দেওয়ার পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের। ড্যানি দ্রং, মাই টিভি, ঢাকা। করোনা সংক্রমণ ও মৃত্যুহার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় খুলনায় আগামী মঙ্গলবার থেকে 1 সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। দুপুরে জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই সময় নিত্য প্রয়োজনীয় পণ্য, কাঁচামাল ও ঔষধ সরবরাহকারী যানবাহন ছাড়া
কোনো গণপরিবহন খুলনায় প্রবেশ করতে বা বের হতে পারবে না। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, কঠোর লকডাউন চলাকালে খুলনা মহানগর ও জেলায় গণপরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে। শুধু ঔষধ এবং জরুরি কাঁচামাল ব্যতীত সব দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ভারতে পাওয়া করোনা ভাইরাসের অতি সংক্রামক ডেল্টা ধরনটি এখন সারা বিশ্বে আধিপত্য বিস্তার করছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। শুক্রবার WHOর প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। গত বছর ভারতে করোনা ভাইরাসের পরিবর্তিত নতুন রূপ শনাক্ত হয়েছে, যা নাম পেয়েছে ডেল্টা। এই ধরনটি অতি সংক্রামক হওয়ায় এর আগেই একে বিশ্বের উদ্বেগ হিসেবে চিহ্নিত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ভারতের রেকর্ড রোগী শনাক্ত ও মৃত্যুর জন্য ডেল্টা ধরনটিকেই দায়ী করা হচ্ছে। এবার অন্যান্য প্রসঙ্গ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 54 দিন পর রাত 8:30টায় ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় ফিরেছেন। তবে বাসায় ফিরলেও তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর ব্যক্তিগত চিকিৎসক বলেন, হাসপাতালের সংক্রমণ সংখ্যা থেকেই বাসায় স্থানান্তর করা হচ্ছে। গত 11 এপ্রিল করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে খালেদা জিয়া। 15 এপ্রিল সিটি স্ক্যান করান তিনি। শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে 27 এপ্রিল রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। 28 এপ্রিল 10 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 3 মে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে জরুরিভাবে করোনারি কেয়ার ইউনিটে CCU-তে স্থানান্তর করা হয়। তিনি 9 মে করোনা সংক্রমণ থেকে সুস্থ হন। 1 মাস পর গত 3 জুন খালেদা জিয়াকে CCU থেকে বিশেষ ক্যাবিনে স্থানান্তর করা হয়। সমস্যা সেটা হচ্ছে যে লিভার ফাংশনটা ডিকম্পেনসেটেড হয়ে গেলে সেই অনুযায়ী অন্যান্য কতগুলি জটিলতা আছে, যেটা খাদ্যনালীতে মৃদু রক্তক্ষরণ হতে পারে বা অন্যান্য জটিলতা আছে, সেগুলো পরীক্ষা করার প্রয়োজন ছিল। কিন্তু আমরা ওনার স্বাস্থ্যগত অবস্থা চিন্তা করে ওনাকে বাসায় নিয়ে আসছি। দেশের সব অর্জনকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতিহাসের ভুল ব্যাখ্যা দিয়ে নতুন প্রজন্মের কাছে জিয়াউর রহমানকে খলনায়কে পরিণত করছে বলে অভিযোগ করেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। SM খোরশেদ আলমের রিপোর্ট। জিয়াউর রহমান ইতিহাসের ধ্রুবতারা শিরোনামের একটি বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল। বইটির মোড়ক উন্মোচন করে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, জিয়াউর রহমান সম্বন্ধে নতুন প্রজন্মকে ভুল তথ্য দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকেই একটা ক্যাম্পেইন শুরু হয়েছে যে আপনার জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষক ছিলেন না। অনেকে বলে যে মুক্তিযুদ্ধ করেননি, উনি পাকিস্তানের অনুচর ছিলেন। দেশের সকল অর্জনকে সরকার ধ্বংস করেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিকল্পিতভাবে যে সমস্ত বাংলাদেশের অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে। আমরা যত অর্জন করেছিলাম 50 বছরে, সব অর্জন এরা এই সরকার সবকিছু শেষ করে দিয়েছে। জিয়াউর রহমান সম্পর্কে জেনে সমালোচনা করার আহ্বান জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ইকবাল হাসান মাহমুদ টুকু। এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের সময় তাদের একমাত্র কাজ হচ্ছে ঋণ করে ঘি খাওয়া আর জিয়াউর রহমানের পরিবারকে ধ্বংস করার পরিকল্পনা করা। আজকে যারা শহীদ জিয়া সম্পর্কে আজে বাজে কথা বলেন, আমি তাদের কাছে শুধু এইটুকু বলবো, আপনারা যত নেতা আছেন মরার পরে আপনাদের সবার জানাজার মানুষের সংখ্যা একত্র করে যেদিন জিয়াউর রহমানের জানাজার সমান হবে সেই দিন সমালোচনা করার যোগ্যতা অর্জন করবে। SM খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা। দেশের উন্নয়নই বিএনপির গাত্রদাহ। দেশের উন্নয়ন অগ্রযাত্রা থামিয়ে দিতে বিএনপি নানা ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর দলের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বাংলাদেশ যাতে টিকা না পায় সেজন্য বিএনপি ষড়যন্ত্র করছে। রাজধানীতে পৃথক সভায় তারা এসব কথা বলেন। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয় এবং চট্টগ্রাম, এই দুই প্রান্তে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠিত হয় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন। এতে নিজ বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
কথা বলেন দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও বিএনপির রাজনীতি প্রসঙ্গে। এ অমিত সম্ভাবনা উন্নয়ন অর্জন বিএনপির গাত্রদাহের কারণ। তাই তারা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে তারা আজকে দেশের সমৃদ্ধির মূলে কুঠোরাঘাত করতে চায়। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ কথা বলেন করোনার টিকা প্রসঙ্গে। বিএনপি ভিতরে ভিতরে চেষ্টা চালাচ্ছে এবং 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে চেষ্টা চালানো হচ্ছে, বিএনপির বৈদেশিক শাখাগুলো দিয়ে চেষ্টা চালানো হচ্ছে বাংলাদেশ যেন অন্যান্য সূত্র থেকে টিকা না পায়। ষড়যন্ত্র এখন সেই জায়গায় গিয়ে ঠেকেছে। কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। ব্যাপক হারে টিকা দেওয়া কার্যক্রম শুরু হতে যাচ্ছে, তাই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। রাজধানীর কদমতলীর মুরাদপুর এলাকায় ঘুমের ঔষধ খাইয়ে বাবা, মা ও বোনকে হত্যা করেছে আরেক বোন। পরে নিজেও পুলিশকে 999-এ ফোন দিয়ে সবকিছু জানিয়েছে। পুলিশ এসে 3 জনের মরদেহ উদ্ধার করে। এরা হলেন মাসুদ রানা, তার স্ত্রী মৌসুমী ইসলাম ও মেয়ে জান্নাতুল ফেরদৌস সোনিয়া। পূর্ব পরিকল্পনা অনুযায়ী অপর মেয়ে মেহজাবিনের স্বামী শফিক ও 5 বছরের কন্যা সন্তানকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মেহজাবিনকে আটক করেছে পুলিশ। পরকীয়া ও পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। কদমতলী মুরাদনগর এলাকায় একটি বাসায় দেশের বাইরে থেকে আসা এক প্রবাসী মাসুদ রানা তার স্ত্রী, 2 মেয়ে ও মেয়ের জামাইকে নিয়ে বসবাস করতেন। শফিকুল হক অরণ্য মাসুদ রানার বড় মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় 5 বছর। ছোট বোন সোনিয়ার সাথে স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়ায় স্ত্রী মেহজাবিন, স্বামী শফিক ও 5 বছরের শিশু কন্যা মা, বাবা ও বোন সোনিয়াকে ঘুমের ওষুধ খাওয়ায়। ঘুমিয়ে থাকা মা, বাবা ও বোন সোনিয়াকে হাত পা বেঁধে শ্বাসরুদ্ধ করে হত্যা করে মেহজাবিন। পরে পুলিশকে 999-এ খবর দেয়। 999-এ যিনি কলটা করেন তিনি মূলত এই ঘটনাটা ঘটিয়েছেন। তিনি মেহজাবিন মুন। উনি পুলিশকে এভাবেই সংবাদটা দেন যে আপনারা দ্রুত আমার বাসায় আসেন, আমি 3 জনকে হত্যা করেছি, আপনারা যদি দেরি করেন আমি আরও 2 জনকে হত্যা করব। ঘটনাস্থলে এসে পুলিশ মেহজাবিনের কন্যা সন্তান ও স্বামী শফিককে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মা, বাবা, বোন, স্বামী ও কন্যা কিপ্তিয়াকে হত্যার জন্য ঘুমের ওষুধ খাওয়ানোর কথা স্বীকার করেছেন মেহজাবিন বলেও জানান তিনি। 40টি ঘুমের ওষুধ এই রিজভেন তিনি পাউডার করে এনে তিনি চা এবং কফির সাথে মিশিয়ে এই ভিকটিমদেরকে খাইয়েছিলেন। হত্যার কারণ সম্পর্কে স্পষ্ট কিছু না জানালেও পরকীয়া ও পারিবারিক কলহকে ধারণা করা হচ্ছে বলেও জানান শাহ ইফতেখার আহমেদ। আমরা এটা শুনেছি যে তার মা তাকে জোর করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত করতে বাধ্য করত। তারপরে তার স্বামীর সাথে তার পরিবারের অন্য সদস্যের একটা আনিজির রিলেশন ছিল। মেহজাবিন যা কিছু করেছে স্বামী শফিকের চাপেই করেছে বলে অভিযোগ তার খালাদের। না, মেহজামিনই করেন, এটা করছে মেহজামিনের জামাই। মেহজামিনের মেয়েকে জিম্মি করে মেহজামিনের উপরে এটা চাপাই দিতেছে। যারে ধরে নেওয়া হয়েছে ও ছাড়া এটা কেউই করে নাই। আপনারা সিসি ক্যামেরা চেক করেন, ওই করছে এগুলো। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। রাজধানী সহ সারা দেশে থেমে থেমে বৃষ্টিতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। মৌসুমি বায়ুর প্রভাবে চলমান পরিস্থিতি আরও একদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সমুদ্র বন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আর ভারী বর্ষণে পাহাড়ে ভূমিধসের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এস এম আরিফের রিপোর্ট। কয়েকদিন ধরেই রাজধানী ঢাকাসহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে জনজীবন বিপর্যস্ত। বৃষ্টির কারণে দুর্ভোগে অফিসগামীরা, চরম ভোগান্তি পোহাতে হচ্ছে কর্মজীবীদের। এই যে আমার হাতে কিছু কাগজপত্র আছে, আমি তো হুট করে উঠতে পারতেছি না। জিনিস কিনতে গিয়ে 1 ঘন্টা যাবৎ বসা, মনে করেন আসতে পারতেছি না বৃষ্টির জন্য। অফিসে যাওয়ার সময় তো ঝামেলা হয়, যখন অফিস টাইম বৃষ্টি হলে এটা ঝামেলা হবে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশ জুড়ে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া থাকে, যেখানে বাতাসের গতিবেগ 45 থেকে 60 কিলোমিটারের মধ্যে ওঠানামা করার সম্ভাবনা থাকে। সেই কারণে অভ্যন্তরীণ নদী বন্দরকে আপনার 1 নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং খুলনা, বরিশাল, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই কারণে ভারী বর্ষণের সতর্কবার্তা রয়েছে।
ভারী বর্ষণে পাহাড় ধসের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। 7 দিন ধরে যদি এরকম বৃষ্টিপাত হয় টানা, এবং আমাদের পাহাড়ি অঞ্চলে যেসব পাহাড় সেইগুলো যদি বৃষ্টিপাতের ফলে একদম সম্পৃক্ত হয়ে যায় মাটি, তখন অনেক ক্ষেত্রেই পাহাড়ি ধসের সম্ভাবনা থাকে। রোববারের পর পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বৃহস্পতিবার থেকে আবার বৃষ্টি বাড়ার সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক। 21, 22, 23 তারিখের দিকে বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমে যাবে। 24 তারিখের শেষ নাগাদ আবার বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। SM আরিফ, মাই টিভি, ঢাকা। বর্ষার অন্যতম এক অনুষঙ্গ ছাতা। বৃষ্টিতে চলাফেরায় যা সাথে রাখা অতীব জরুরি। মৌসুমকে ঘিরে চাহিদা বেড়েছে ছাতার। বাজারে দেখা মিলেছে বিভিন্ন ডিজাইনের ছাতা। মানভেদে দামে আছে ভিন্নতা। আর বিদেশি ছাতার দৌরাত্মে হারিয়ে যেতে বসেছে দেশি ছাতার কদর। SM আরিফের আরও একটি রিপোর্ট। না পেলেও প্রয়োজনে ঘর থেকে আপনাকে বের হতেই হবে। আর রাস্তায় বের হয়ে দেখলেন কালো মেঘ বৃষ্টি হয়ে ঝরছে, সাথে ছাতা নিতে ভুলে গেছেন, তাই বিনা নোটিশে ভিজতে হচ্ছে। রোদ বৃষ্টি ঝড়ে নিজেকে রক্ষায় অতি প্রয়োজনীয় এই ছাতা, বর্ষায় যার কদর বাড়ে বহুগুণ। মৌসুমিলেই বাজারে দেখা মেলে হরেক রকম ছাতার। রং ও কাপড় ভেদে দামে রয়েছে ভিন্নতা। সবসময় তো ক্যারি করা হয় না, তো সেক্ষেত্রে দেখা যাইতেছে মাঝে মাঝে বৃষ্টির মধ্যে পড়ছি, তখন কেনার প্রয়োজনীয়তা হয়। আগের সাথে মান ভালো তাই বাড়ছে। এক একটা কোম্পানি কিন্তু সব ধরনের কোয়ালিটি বাইর করে, 200 থেকে 500-600 পর্যন্ত। একটু হালকা বৃষ্টি, এই জন্য একটু ছোটো ছাতা চেয়েছিলাম। দাম আমার কাছে মনে হয়েছে ঠিকই আছে। বাজারে দেশের তৈরি ছাতার তেমন চাহিদা নেই। স্থানটি দখলে নিয়েছে ভারত, চীন, জাপান আর দক্ষিণ কোরিয়া। দামে সস্তা হওয়ায় চাহিদা বেশি চীনের তৈরি ছাতার। দেশি ছাতা শুধু শরীফ ছাতা আছে, বড় ছাতা এগুলো তো ওই যে ঘটক ছাতা বলে, এগুলো তো সাধারণত অনেকে ইউজ করে না। বাংলাদেশের ছাতা থাকলে আমাদের প্রাইসও কম থাকতো, মানও ভালো থাকতো, সব দিক দিয়ে ভালো হতো আমাদের জন্য আর কি। করোনায় বিক্রি নিয়ে অসন্তোষ জানান বিক্রেতারা। চলে খুবই ভালো, কিন্তু এই 2 বছর করোনার লেগে একটু খারাপ বাজার। কেন খারাপ? ওই ছাতাটা বেশি চলে স্কুল কলেজে, যারা মনে হয় বাচ্চাদের দিনে যে একটা বাচ্চা লাগে, একটা বাচ্চার মাল লাগে, আর একটা ভাই থাকলে ওর লাগে। স্কুল কলেজের সাথে আমাদের এই ব্যবসার জড়িত বেশি, কেন ছাত্ররা নেয়, ছাত্রী নেয়, যারা বাচ্চার লাই রেনকোট নেয় বা আবার ছাতা নেয়। এখন এগুলো তো মূলত সবই বন্ধ। SM আরিফ, মাই টিভি, ঢাকা। একদিন পরেই প্রথম ধাপে দেশের বিভিন্ন এলাকায় 371টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ হবে, তাই শেষ মুহূর্তে প্রচারণা ব্যস্ত প্রার্থীরা। ভোলার তজুমুদ্দিন উপজেলার 3টি ইউনিয়ন, বরিশালের মোলাদিতে 6টি এবং গৌরনদী উপজেলায় ভোট গ্রহণ হবে 7টি ইউনিয়ন পরিষদে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে শামস তাবরিজ উচ্ছ্বাসের রিপোর্ট। শেষ সময় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ভোলার তজুমুদ্দি উপজেলার চাঁদপুর, সৌম্যপুর ও চাচড়া ইউনিয়ন পরিষদ প্রার্থীরা। এই 3টি ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী লড়ছেন 11 জন ও সাধারণ সদস্য পদে 119 জন ও সংরক্ষিত মহিলা পদে 28 জন। সাধারণ ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। আমার আগামী 21 তারিখে আমার বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। যার যে সমস্যা আছে এলাকার উন্নয়ন করব। মানুষের যেভাবে সাড়া পাচ্ছি আমি আশাবাদী। আর ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন তারা। যে আমাদেরকে সুখী দুঃখে আমাদের কাছে থাকবে, আমাদেরকে দেখবে, বিপদে আপদে আমাদের সাথে পাশে থাকবে, আমরা তাদেরকে ভোট দিতে চাই। নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। পরিস্থিতি এখন পর্যন্ত নির্বাচন উপযোগী আছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে উত্তেজনা আছে, প্রতিযোগিতা আছে। এদিকে অপ্রীতিকর ঘটনায় রাতে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচন সুষ্ঠু সুন্দর করার জন্য আমাদের ইনশাআল্লাহ সার্বিক প্রস্তুতি আছে। পোস্টারে ছেয়ে গেছে গৌরনদী উপজেলার 7টি ইউনিয়ন। 21 জুন প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান ও সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী প্রার্থীরা। আমি যদি ইনশাআল্লাহ আবার নির্বাচিত হইতে পারি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করব বলে আমার আশা। শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে জনগণ,
তাহলে আমি আশা করি আমি জয়যুক্ত হব। যত রকম অপকর্ম আছে সব অপ্রীতিকর ঘটনা সমস্ত কিছুর আমি প্রতিহত করব। আমি ওয়াদা দিলাম আমার দ্বারা কোনোদিন দুর্নীতি হবে না, আর আমি দুর্নীতি করব না। এরই মধ্যে শরিকল ইউনিয়ন বাদে বাকি 6টি ইউনিয়ন পরিষদে সরকার দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এরই মধ্যে প্রার্থী বাছাইয়ে নানা হিসাব নিকাশ করছেন সাধারণ ভোটাররা। যে সুষ্ঠু নির্বাচন হোক, কে জিতুক সেইটা দেখা যাক। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। সব দিকে নজরদারি রাখছি যাতে সবাই সুন্দরভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হতে পারে এবং ভোট প্রদান করতে পারে। এছাড়া বরিশালের মোলাদিতে 6টি ইউনিয়নে বইছে নির্বাচনী আমেজ। ভোট থেকে মধ্যরাতে চলছে জোর প্রচারণা। শেষ সময়ে সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। 100% ফেয়ার ভোট হলো, আমি ইনশাআল্লাহ চেয়ারম্যান নির্বাচিত হব। ইনশাআল্লাহ জনগণ তার ব্যালটের মাধ্যমে আমাকে নির্বাচিত করবে। সাধারণ ভোটাররা বলছেন সুষ্ঠু ভোট গ্রহণ হলে সাধারণ জনগণ তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে পারবে। এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোলাদি সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকায় হতাশায় দিন কাটাচ্ছে নগরবাসী। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেকটা ঘরবন্দি শিশু কিশোররা, মানসিকভাবে অস্থিরতায় বয়স্করাও। তাই ছুটির দিনে করোনার বদ্ধ পরিবেশ থেকে বের হয়ে একটু মুক্ত ও খোলামেলা জায়গায় খোঁজে তারা। শিলি রোজা রিপোর্ট। মানুষের বেঁচে থাকার জন্য যেমন খাবার প্রয়োজন, তেমনি মানসিক সুস্থতার জন্য প্রয়োজন বিনোদন। কিন্তু মহামারী করোনা যেন কেড়ে নিয়েছে মানুষের মুক্ত প্রশান্তি। রাজধানী বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকায় এখন মধ্যবিত্তের ভরসা একটু খোলা পার্ক কিংবা সড়ক। একটু মানসিক প্রশান্তির জন্য ছুটির দিনে অনেকেই বেছে নিয়েছেন হাতিরঝিল, ধানমন্ডি, সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি। ওরাও যাতে একটু ঘুরে ফিরে সবুজ প্রকৃতির কাছে আসতে পারে, চলাফেরা করতে পারে। এই সারাদিন একটা ফ্ল্যাটের মধ্যে বন্দি থাকার চেয়ে একটু রিলিফ পেলেও আর কি, এটা ভেবেই আসা। খেলনা পেলে হয়তো খেলতেছে 5 মিনিট 10 মিনিট, তারপর ওটার পর থেকে তোদের চলে যাচ্ছে আর কি। একটু ঘোরাঘুরি, আড্ডা আর ছবি তুলে পরিবারকে বিনোদন দেওয়ার চেষ্টা করছে সাধারণ মানুষ। দেশের যে পরিস্থিতি সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই সবাইকে সেফটি রুলসগুলো মেনটেন করা দরকার। আমি মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছি যে আমার বাচ্চার জন্য সুস্থ পরিবেশ নেই এখানে। মাঝে মধ্যে নিয়ে বেরোচ্ছি রিস্কের মধ্যেও, কারণ তো আশাও পূরণ করতে হবে, যে মনের আশা তো পূরণ করতে হবে। সপ্তাহে একদিন বাচ্চা কাচ্চা নিয়ে বেরোতাম কোথাও আর কি, রেস্টুরেন্টে হোক, পার্কে যাইতাম, কিন্তু এখন আর সেটা হয় না, এখন বাসায়। করোনা মহামারী মুক্ত একটি পৃথিবী আবার দেখার প্রত্যাশা সবার চোখে মুখে, যেখানে থাকবে না কোনো বিধিনিষেধ কিংবা আতঙ্ক। শিউলি রোজা, মাই টিভি, ঢাকা। সংবাদে আবার নিচ্ছি বিরতি, আমাদের সঙ্গেই থাকো। ফিরে এসে থাকছে। ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা বিচারক ইব্রাহিম রাইসি। করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতীয় কিংবদন্তি দৌড়বিদ মিলখা সিং। ক্রীড়াঙ্গন সহ ভারত জুড়ে বইছে শোকের মাতম। বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলায় নদী ভাঙন রোধে ও পুনর্বাসনের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্তরা। এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন ঢাকায় বসবাসকারী এলাকার সুধীজনেরা। নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। মাহবুব সৈকতের রিপোর্ট। নদী বিধৌত উপজেলা মেহেন্দিগঞ্জ ও হিজলা, সব মৌসুমেই কম বেশি এখানকার জনপদ বিলীন হলেও বর্ষায় নদী ভাঙনের বাড়ে তীব্রতা। মেঘনা এবং ইলিশা এই দুই নদীর তোপের মুখে আমরা গ্রাম পরিপূর্ণভাবে বিলীনের পথে। সর্বনাশা ভাঙনে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে অসংখ্য পরিবার। এখন আমরা কোনোরকম রাস্তার পাশে থাকতে হয়। নদী শাসন ও ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে বিভিন্ন স্থানে ধর্ণা দিয়েও সুফল না পেয়ে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে মানববন্ধন করেন মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলার সাধারণ মানুষ। নদী ভাঙনে আমাদের মেহেন্দিগঞ্জ হিজলা একবারে নদীর সাথে বিলীন হয়ে গেছে। স্থানীয় সংসদের কাছে বারবার জানানোর পরেও আমরা তার কোনো প্রতিক্রিয়া পাই নাই। এই বছর যদি নদী ভাঙে তাহলে আমাদের বাড়িটা থাকবে না, আমরা নদী ভাঙা ক্ষতিগ্রস্ত। অসহায় অবস্থার কথা তুলে ধরে স্থায়ী সমাধানের দাবি জানান তারা। বছরের পর
বছর আমাদের নতুন ব্যাংক মাইলকে মাইল বিলীন হয়ে যাচ্ছে, বাড়িঘর ভাঙা হয়ে যাচ্ছে, মানুষ বসতহারা হয়ে যাচ্ছে, দুটা বাড়ি পর্যন্ত সব বিলীন হয়ে গেছে। আমাদের থাকা খাওয়া খুবই ভয়াবহ অবস্থা তাদের আছে, তাদের মাথার উপরে ছায়া নেই। একাত্মতা প্রকাশ করে নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান ঢাকায় বসবাসরত এলাকার সুধী সমাজ। নদী ভাঙনের নিঃস্ব পরিবারগুলি যাতে পুনর্বাসিত হয় এবং বিগত 3টি বন্যায় জলস্বাস্থ্যে যে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলা যাতে পুনঃমেরামত করা হয়। আমরা নদী ভাঙন দ্রুত সমস্যা সমাধানের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করছি। সবারই প্রত্যাশা মেহেন্দিগঞ্জ ও হিজলার নদী ভাঙন রোধে দ্রুতই নেওয়া হবে পদক্ষেপ। অতি দ্রুত যথাযথ ব্যবস্থা নিন। সরকার কাছে প্রধানমন্ত্রী আবেদন জানাচ্ছি যাতে আমাদের দ্রুত এখানে নদী ভাঙনকে রক্ষা করে। পদক্ষেপ যেন সঠিকভাবে বাস্তবায়ন হয়, আমাদের একটাই চাওয়া। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। আকর্ষণীয় ডিজাইন, উন্নত মানের কাঁচামালে তৈরি বাবল ফ্লো প্রযুক্তির শাইন প্লাটিনাম বাথরুম ফিটিংস বাজারে আনলো দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আরএফএল এর অঙ্গ প্রতিষ্ঠান আরএফএল প্লাস্টিক্স লিমিটেড। শনিবার রাজধানীর বাড্ডায় প্রধান কার্যালয়ে নতুন সিরিজের মোড়ক উন্মোচন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর.এন. পাল। অনুষ্ঠানে তিনি বলেন, মানুষের দৈনন্দিন জীবন সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে আমরা প্রতিনিয়ত নতুন নতুন পণ্য বাজারে আনি। এক্ষেত্রে আমরা পণ্যের গুণগত মান ও কাঁচামালের পাশাপাশি ডিজাইন এবং ভোক্তার চাহিদাকে গুরুত্ব দিয়ে থাকি। এই সময় আরএফএল গ্রুপের পরিচালক মনিরুজ্জামান, আরএফএল এর প্লাস্টিক এর নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অপারেশন আব্দুল্লাহ আল জুনায়েদ, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বিপণন দেবাশিস সরকার, ব্র্যান্ড ম্যানেজার সাকিবুল শাহিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারে খেলার সংবাদ। করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতীয় কিংবদন্তি দৌড়বিদ মিলখা সিং। 1 মাস করোনার সঙ্গে লড়াই করে হার মানলেন প্রথম ভারতীয় হিসেবে কমনওয়েলথ গেমসে স্বর্ণজয়ী এই অ্যাথলেট। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 91 বছর। শুধু ভারত নয়, উপমহাদেশেই মিলখা সিং জনপ্রিয় পরিচিত একটি নাম। এশিয়ান গেমসে 4 বার স্বর্ণজয়ী এই তারকাকে নিয়ে ভাগ মিখা ভাগ নামে বায়োপিক নির্মিত হয়। 1960 সালে রোম অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি। চতুর্থ হয়ে অল্পের জন্য পদক পাননি উড়ন্ত শিখ। 1959 সালে তাকে পদ্মশ্রী সম্মাননা দেওয়া হয়। মিলখা সিং এর মৃত্যুতে ক্রীড়াঙ্গন সহ ভারত জুড়ে বইছে শোকের মাতম। সংবাদ শেষ প্রান্তে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনায় মৃত্যু 1.5 মাসে সর্বোচ্চ 67 জন। 54 দিন পর আবার শুরু গণহারে টিকাদান। সিনোফার্মের টিকা অগ্রাধিকার মেডিকেল শিক্ষার্থীরা। 54 দিন হাসপাতালে থাকার পর বাসায় ফিরলেন খালেদা জিয়া। সংক্রমণ সংখ্যা থেকে স্থানান্তর, থাকবেন চিকিৎসকদের তত্ত্বাবধানে। রাজধানী মুরাদপুরে ঘুমের ওষুধ খাইয়ে বাবা, মা ও বোনকে হত্যা। নিজেই পুলিশকে ফোন করে জানান সবকিছু। স্বামী ও সন্তান হাসপাতালে। বৃষ্টিতে জীবনযাত্রা ব্যাহত, ভারী বর্ষণে পাহাড়ে ভূমিধসের আশঙ্কা, বাড়ছে ছাতা কদর। বিদেশির ভিড়ে হারিয়ে যাচ্ছে দেশীয় ছাতা। ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা বিচারক ইব্রাহিম রাইসি। করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতীয় কিংবদন্তি দৌড়বিদ মিলখা সিং। ক্রীড়াঙ্গন সহ ভারত জুড়ে বইছে শোকের মাতম। ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvnieuws এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla, twitter/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।